শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। বিএস টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ইতিমধ্যেই যারা বিএস টিউটোরিয়াল ফলো করছো তারা জানো যে আমরা 2026 সালে যে একাডেমিক সেশন, সেই একাডেমিক সেশনের জন্য নতুন একটা ব্যাচ লঞ্চ করেছি যার নাম হচ্ছে দিশারি, যেখানে আমরা বায়োলজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পুরো সিলেবাস কভার করব তোমাদের জন্য। এবং সেই মতো ইতিমধ্যেই একটা ভিডিও আমরা আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, যেখানে আমরা প্রথম ভিডিও লেসনের মাধ্যমে সেল সম্পর্কে প্রথম যে ক্লাস, সেই ক্লাস অলরেডি হয়ে গেছে। সেই ক্লাসটা যারা এখনও পর্যন্ত দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে দেখে নাও। আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসে কি পড়ব না, এখানে পড়ব সেল এনভেলপ অর্থাৎ কোষ আবরক। এবং এই কোষ আবরকের মধ্যে তোমরা জানো যে কোষ প্রাচীর এবং কোষ পর্দা, এই দুটো হচ্ছে কোষ আবরকের যে প্রধান দুটো উপাদান। এই দুটো উপাদানের গঠন সম্পর্কে পড়বো এবং কাজ সম্পর্কে পড়বো, তাদের গঠন সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বো। তো প্রথমে চলে আসি যে সেল এনভেলপ বা কোষ আবরক কি না। তোমরা জানো যে কোষ আবরক দু রকম। একটা হচ্ছে কি অবশ্যই কোষ প্রাচীর বা সেল ওয়াল, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। এবং ইতিমধ্যেই তোমরা জানো কোষ প্রাচীর কি না, কোষ প্রাচীর হচ্ছে মৃত উপাদান, আর কোষ পর্দা হচ্ছে অবশ্যই সজীব উপাদান। এই কোষ প্রাচীর কোথায় থাকে না, কোষ প্রাচীর যে সমস্ত কোষগুলোতে থাকে সেগুলো হচ্ছে কোষের মধ্যে অবশ্যই প্রধান হলো উদ্ভিদ কোষ। এবং উদ্ভিদ কোষে যে কোষ প্রাচীর রয়েছে তার প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। এছাড়া আর কি থাকে না, হেমিসেলুলোজ থাকে, পেকটিন থাকে, এছাড়াও কিছু প্রোটিন থাকে, কিন্তু প্রধান হচ্ছে সেলুলোজ। 2 নম্বর, এই কোষ প্রাচীর কোথায় থাকে? কোষ প্রাচীর থাকে ব্যাকটেরিয়া কোষে। এই ব্যাকটেরিয়া কোষে যে কোষ প্রাচীর থাকে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। পেপটাইডোগ্লাইকেন বা আর কি, এটাকে কি বলা হয় না, মিউরিন দ্বারা গঠিত হয়। 3 নম্বর হচ্ছে থাকে ছত্রাক কোষে। এই যে ছত্রাক কোষে কোষ প্রাচীর থাকে তার প্রধান উপাদান হচ্ছে কাইটিন। তাহলে মূলত কোষ প্রাচীর হচ্ছে কোষের বাইরের দিকের একটা আবরণ, মৃত আবরণ, যেটা উদ্ভিদ কোষে থাকে, ব্যাকটেরিয়া কোষে থাকে এবং ছত্রাক কোষে থাকে। উপাদানগুলো মনে রাখবে। উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর থাকে সেটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন এবং কিছু প্রোটিন দ্বারা গঠিত হয়। ব্যাকটেরিয়া কোষের যে কোষ প্রাচীর থাকে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয় এবং ছত্রাক কোষে কোষ প্রাচীর যেটা থাকে সেটা হচ্ছে কাইটিন দ্বারা গঠিত হয়। এবারে কোষ প্রাচীরে যদি আমরা একটু গঠন দেখি, ধরো এটা একটা কোষের কোষ প্রাচীর, তাহলে কোষের মধ্যে কোষ পর্দা থাকে। এই কোষ পর্দার বাইরের দিকে কি অবস্থান করে না, কোষ প্রাচীর অবস্থান করে। কোষ পর্দার বাইরের দিকে কোষ প্রাচীর অবস্থান করে। সাধারণত অবশ্যই উদ্ভিদ কোষে এই কোষ প্রাচীরটা লক্ষ্য করা যায়, এছাড়া বললাম যে ব্যাকটেরিয়া কোষে। এটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই যে কোষ প্রাচীর রয়েছে, এই কোষ প্রাচীরটা কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য না, এটা অবশ্যই একটা পুরু এরকম আবরণী থাকে, পুরু, দৃঢ় এবং ভেদ্য পর্দা। এছাড়া বুঝতেই পারছো, অবশ্যই লিখলাম এটা হচ্ছে মৃত উপাদান কোষের। এর কাজ কি না, এর ভেতরে যে সজীব উপাদানগুলো থাকে, কোষ পর্দা সহ যে সজীব উপাদানগুলো থাকে, সেই সজীব উপাদানগুলোকে রক্ষা করা এবং কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করা, এই হচ্ছে কাজ। তার মানে এটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। আর কি কোষ আবরকের কি উপাদান থাকে না, কোষ পর্দা বা যাকে বলা হয় প্লাজমা পর্দা বা প্লাজমা লেমাও বলা হয়। এই যে কোষ পর্দা রয়েছে, এই কোষ পর্দা মূলত কি দ্বারা গঠিত হয়, প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত হয়, তাই বলা হয় লাইপোপ্রোটিন দ্বারা গঠিত হয় একটি সজীব পর্দা। অর্থাৎ এখানে এই যে সাদা রঙের আমরা লেয়ারটা এঁকেছি, সেই লেয়ারটা হচ্ছে সেল মেমব্রেন বা যাকে বলা হয় কোষ পর্দা বা প্লাজমা পর্দা।
এই দুটো উপাদান নিয়েই মূলত কোষ আবরক গঠিত হয়। সেই কোষ আবরক সম্পর্কে আর কি তথ্যগুলো রয়েছে যেগুলো পড়তে হবে তোমাদের, চলো দেখে নিই। প্রথম চলে আসো কোষ প্রাচীর, তো অলরেডি বললাম। আর কোষ পর্দা, কোষ প্রাচীর কি না, উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরের দিকে যে সেলুলোজ নির্মিত, অবশ্যই যেটা বললাম মৃত বা জড় পদার্থের একটি পুরু, দৃঢ়, ভেদ্য এবং স্থিতিস্থাপক আবরণ থাকে, তাকে বলা হচ্ছে কোষ প্রাচীর বা কোষ প্রাকারও বলা হয়। এটা উৎপত্তি কিভাবে ঘটে না, এর উৎপত্তি হচ্ছে গলগি বডি এবং এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। তার প্রশ্ন আসতে পারে কোন দুটি কোষ অঙ্গাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই গলগি বডি এবং ইয়ার বা এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। কোষ প্রাচীর যে কিভাবে সৃষ্টি হচ্ছে না, তোমরা জানো যখন কোষ বিভাজন হয়, উদ্ভিদ কোষে কোষ বিভাজনের ক্ষেত্রে তখন টেলোফেজ দশায় দুটি অপত্য নিউক্লিয়াসের মাঝখানে বিষুব অঞ্চলে ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয়। এটা উদ্ভিদ কোষে যখন কোষ প্রাচীর গঠিত হচ্ছে, কোষ তোমার প্রাচীর কিভাবে গঠিত হচ্ছে না, অবশ্যই যখন টেলোফেজ দশা হয়, যখন দুটি নিউক্লিয়াস প্রায় গঠিত হতে শুরু করে, তার মাঝখানে কি তৈরি হয় না, ফ্রাগমোপ্লাস্ট তৈরি হয়। এই ফ্রাগমোপ্লাস্ট এটা একটা পেকটিন জাতীয় শর্করা পদার্থ, যা সঞ্চিত হয়ে কি তৈরি করে, সেল প্লেট তৈরি করে বা এরকম কোষপাত তৈরি করে। এই যে কোষপাত গঠিত হয়, এরপরে এই কোষপাত নানাভাবে ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়ে মধ্যচ্ছদায় রূপান্তরিত হয়, অর্থাৎ এইটাই পরবর্তীকালে মিডল ল্যামিলা বা মধ্যচ্ছদায় রূপান্তরিত হয়ে যায়। এবং এটা যখন মধ্যচ্ছদায় রূপান্তরিত হয়ে যায়, এই দুদিকে এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, এই সমস্ত উপাদানগুলো এইভাবে সঞ্চিত হতে থাকে এবং পরবর্তীকালে যখন কোষীভাজিত হয়, এরাই হচ্ছে কোষ প্রাচীর গঠন করে। তাহলে এইভাবে কোষ প্রাচীর তাহলে গঠিত হয়। তাহলে বুঝতেই পারছো যে টেলোফেজ দশায় যখন ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয়, তার দুদিকে পরবর্তীকালে এটা হচ্ছে মধ্যচ্ছদায় পরিণত হচ্ছে, তার দুদিকে সেলুলোজ এবং হেমিসেলুলোজ ইত্যাদি উপাদানগুলো সঞ্চিত হতে হতে এটা কোষ প্রাচীর সৃষ্টি করে। নেক্সট আমরা কি দেখব না, স্ট্রাকচার অফ সেল ওয়াল, অর্থাৎ কোষ প্রাচীরের গঠন। একটি পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীর তিনটি স্তর দিয়ে গঠিত হয়। কি কি না, অবশ্যই মধ্যপর্দা বা মিডল ল্যামিলা, প্রাইমারি প্রাচীর বা মুখ্য প্রাচীর, আর একটা হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। যদি আমরা একটা সেল ওয়ালের স্ট্রাকচার দেখি, দুটো কোষের, ধরো দুটো কোষ কাছাকাছি অবস্থান করছে এবং এই দুটো কোষের মাঝের দিকের এই যে অংশটা রয়েছে, এটাই হচ্ছে মিডল ল্যামিলা। দুটো কোষের সংযোগকারী এই স্তরটা, এটাকেই বলা হচ্ছে কি না মিডল ল্যামিলা বা বলা হয় মধ্য পর্দা। এই যে মধ্য পর্দা রয়েছে, মধ্য পর্দার পরের এই প্রাচীরটাকে বলা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। ঠিক তার ভেতরের দিকে যেটা থাকে, যে স্তরটা থাকে, এইটাকেই বলা হয় সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। এটা হলো সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। নেক্সট এটা হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। এবং অবশ্যই তার ভেতরের দিকে কোষ পর্দা অবস্থান করে, তার মানে ধরো এইটা হচ্ছে কোষ পর্দা ভেতরের দিকে অবস্থান করছে। তার মানে দুটো সংযোগকারী কোষের মাঝের অংশটা হচ্ছে মধ্য পর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে গৌণ প্রাচীর, এইভাবে একটি কোষ পর্দা গঠন লক্ষ্য করা যায়। তার মানে অবশ্যই বুঝতে পারলে যে মধ্য পর্দা বা মিডল ল্যামিলা কি না, সন্নিহিত দুটি কোষের মাঝের অংশ, অর্থাৎ এই যে দুটি কোষ, এই সবুজ রঙের ওয়ালটা রয়েছে, এই সবুজ রঙের ওয়ালটা রয়েছে, তার মাঝের এই সংযোগকারী অংশটাকেই বলা হচ্ছে কি না মিডল ল্যামিলা বা মধ্য পর্দা। উদ্ভিদ কোষে এটা অবশ্যই দুটি সন্নিহিত কোষের মাঝে থাকে। অন্তঃকোষীয় ধাত্র থাকে, তাকে মিডল ল্যামিলা বলা হচ্ছে। মধ্যপর্দা প্রধানত দুটো উপাদান দ্বারা গঠিত, ভীষণভাবে মনে রাখবে, একটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত হয় এবং কয়েক রকমের প্রোটিন এখানে কিন্তু থাকে। আর যে সমস্ত উদ্ভিদগুলো একটু কাস্টল প্রকৃতির হয়, ভীষণ শক্ত হয়, কাস্টল হয়, তাদের কলাকোষে কিন্তু একটা বিশেষ উপাদান থাকে যেটা হচ্ছে লিগনিন, যার জন্য সেগুলো কাস্টল প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই হলো মিডল ল্যামিলা বা মধ্যপর্দা। এখানেও সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, দেখো এটা হচ্ছে মিডল ল্যামিলা। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, ঠিক এই স্তরটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর।
এবং এইখানে আমি যে ছবি আঁকছিলাম সেখানে অবশ্যই এই যে সবুজ রঙের যে স্তরটা আমি আঁকলাম সেটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর এটা হচ্ছে অবশ্যই যে মিডল ল্যামিলা রয়েছে সেই মিডল ল্যামিলার দুপাশে অবস্থান করে এবং এটি কোষের একেবারে তোমার বাইরের স্তর। আমি যদি কোষের কথা ভাবি, এই যে এটা একটা যদি এটা একটা কোষ হয়, কোষ প্রাচীর দ্বারা গঠিত, এবং এটাও যদি আমি সম্পূর্ণ করে আঁকি তাহলে এটাই হচ্ছে একটা কোষ। তার বাইরের দিকে একদম বাইরের পর্দাটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তার মানে প্রাথমিক প্রাচীর হচ্ছে বাস্তবে একটি কোষের সব থেকে বাইরের দিকে স্তর, এবং প্রাচীরটি তুলনামূলকভাবে পাতলা হয়ে থাকে এবং ভেদ্য হয়। এটি চওড়া 1 থেকে 3 মাইক্রোমিটার হয়ে থাকে এবং প্রধান উপাদান উদ্ভিদ কোষের প্রধান মানে কোষ প্রাচীরের প্রধান উপাদান তো সেলুলোজ, এটাও সেই সেলুলোজ দ্বারা গঠিত হয়। সেলুলোজ ছাড়া কি কি থাকতে পারে না হেমিসেলুলোজ থাকে, এছাড়া লিগনিন থাকে, সুবেরিন থাকে, এই সমস্ত উপাদানগুলো এই প্রাথমিক প্রাচীর গঠন করে। তবে ছত্রাকের ক্ষেত্রে প্রথমেই বললাম ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত হয়, তাই এদের ক্ষেত্রে কাইটিন থাকে। আবার পাতার আবরণী কলার যে কোষ রয়েছে তার বাইরের দিকের এখানে কিউটিন নামক এক প্রকার পদার্থ থাকে, যেটা অবশ্যই বাষ্পমোচনের হারটাকে কমিয়ে দিতে সাহায্য করে। প্রাথমিক যে প্রাচীর রয়েছে এখানে সেলুলোজ নামে এক ধরনের অবশ্যই পলিস্যাকারাইড, জানো এটা একটা উদ্ভিজ পলিস্যাকারাইড। এই উদ্ভিজ পলিস্যাকারাইড থাকে যা অবশ্যই শৃঙ্খলাকারে সমান্তরালভাবে যুক্ত হয়ে তৈরি করে এই সেলুলোজ তৈরি করে। নেক্সট চলে আসো গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর কি না ঠিক প্রাথমিক প্রাচীরের ভিতরের দিকে যে প্রাচীরটা থাকে অর্থাৎ প্লাজমা পর্দার বাইরে, আমি যদি এই ছবিটা দেখি এই যে প্লাজমা পর্দা রয়েছে এর বাইরে থাকবে, এর বাইরের দিকে অবস্থান করে এই যে প্লাজমা পর্দার বাইরে, কিন্তু প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে এই প্রাচীরটাকেই বলা হচ্ছে কি গৌণ প্রাচীর। এটা অবশ্যই পুরু হয়, এটাও শক্ত হয়, ভেদ্য হয়, চওড়াটা একটু বেশি 5 থেকে 10 মিলিমিটার এটা চওড়া হয়ে থাকে। এখানেও সেলুলোজ থাকে প্রধান উপাদান, এছাড়াও হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি উপাদান থাকে। নেক্সট চলে আসো কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে টারসিয়ারি প্রাচীর, মানে এটা তো প্রাথমিক প্রাচীর হলো, তারপরে অবশ্যই গৌণ প্রাচীর যেটা থাকে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে তার ভেতরের দিকে আরও একটি প্রাচীর থাকে। কোন উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না স্ট্রেস টলারেন্স যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে, ঘাত সহনশীল কাস্টল ব্যক্তবীজী উদ্ভিদ যেগুলো আছে তাদের ভেতরের দিকে আরও একটি স্তর থাকে যাকে বলা হয় টারসিয়ারি প্রাচীর। এবং এই স্তরে কি থাকে, এখানেও সেলুলোজ থাকে, মাইক্রোফাইব্রিল থাকে না। এই স্তরে সেলুলোজ থাকে না, মাইক্রোফাইব্রিল থাকে না, এবং ধাত্র পদার্থ রাসায়নিক প্রকৃতির এবং রঞ্জিতকরণ বৈশিষ্ট্য পৃথক প্রকৃতির হয়। অর্থাৎ সাধারণত এমনি উদ্ভিদ কোষে থাকে না, কিছু স্ট্রেস টলারেন্স যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদ কোষেই এটা মূলত অবস্থান করে থাকে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কোষ প্রাচীরের একটা বিশেষ গঠন, সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটা কি না, প্লাজমোডেসমাটা হচ্ছে দুটি সন্নিহিত কোষের সংযোগকারী কিছু ব্রিজ। যেরকম নদীতে দুটো পাড়ের মধ্যে যদি সংযোগ রক্ষা করতে হয় সাধারণত ব্রিজ থাকে, এখানেও ঠিক একই রকমভাবে যদি আমরা দুটো উদ্ভিদ কোষ দেখি, ধরো সংলগ্ন দুটো উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ এবং এইটা একটা উদ্ভিদ কোষ, এই দুটি উদ্ভিদ কোষের মধ্যে কিছু সংযোগ রক্ষাকারী, এদের সাইটোপ্লাজমের দুটোর মধ্যে সংযোগ রক্ষাকারী কিছু টিবিউলস থাকবে, মাইক্রোটিবিউলস দ্বারা গঠিত একটা ব্রিজ থাকে, এটাকেই বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। এটাকেই বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। অর্থাৎ দুটি সংলগ্ন যে কোষ রয়েছে এই দুটি সংলগ্ন কোষের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপন করে এই গঠনটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে কি বলছে দেখো, একটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অসংখ্য সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে যে সাইটোপ্লাজমীয় সূক্ষ্ম তন্তুগুলি নির্গত হয় এবং পার্শ্ববর্তী যে কোষগুচ্ছ রয়েছে সেই কোষগুচ্ছের সজীব প্রোটোপ্লাজমের সঙ্গে সংযোগ স্থাপন করছে। অর্থাৎ যেটা বললাম একটা কানেক্টিং ব্রিজ, সংযোগ রক্ষাকারী একটি গঠন, এটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। এবং এই প্লাজমোডেসমাটা তোমার ক্ষুদ্র ক্ষুদ্র যে সাইটোপ্লাজমীয় মাইক্রোটিবিউলস দ্বারা গঠিত, সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষাকারী যে মাইক্রোটিবিউলস থাকে সেই মাইক্রোটিবিউলসটাকে বলা হচ্ছে ডেসমোটিবিউলস।
এবং এটা শাখান্বিত হতে পারে বা শাখাবিহীন হতে পারে। এই ক্ষুদ্র ক্ষুদ্র টিবিউলসগুলোকে বলা হচ্ছে ডেসমোটিবিউলস, এবং এগুলো কি করে পার্শ্ববর্তী কোষগুলির সঙ্গে সংযোগকারী সজীব তোমার প্লাজমোডেসমাটা সেটা সিম্পোর্ড বলা হয়। সিম্পোর্ড কি, তার মানে এইটা একটা উদ্ভিদ কোষ এবং এই একটা উদ্ভিদ কোষ, এই দুটো উদ্ভিদ কোষের মধ্যে সংযোগ রক্ষা করেছে কে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু দ্বারা গঠিত প্লাজমোডেসমাটাগুলো। এই যে সংযোগ রক্ষাকারী যে সিস্টেমটাকে তাকেই বলা হচ্ছে সিমপ্লাস্ট। কি বলা হচ্ছে? সিমপ্লাস্ট বলা হয়, সিম্পোর্ড নয়, সিমপ্লাস্ট। সিম্পোর্ড আলাদা জিনিস, পরে আসছি সেটা। নেক্সট চলে আসো, এই প্লাজমোডেসমাটা কি কাজ করে না, অবশ্যই দুটি সন্নিহিত কোষের মধ্যে যেহেতু সংযোগ রক্ষা করছে, তাই সন্নিহিত কোষগুলির মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন করে এবং কোষগুচ্ছের দৃঢ়তা প্রদান করে। তার মানে দুটো সংলগ্ন কোষ তাদের মধ্যে সংযোগ রক্ষা করছে এবং তাদের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করছে। সেকেন্ড হচ্ছে এই যে প্লাজমোডেসমাটার মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষে যে বিভিন্ন কোষীয় উপাদানগুলো, জল হতে পারে, খাদ্যবস্তু হতে পারে, হরমোন হতে পারে এবং অন্যান্য যে সমস্ত রাসায়নিক উপাদানগুলো রয়েছে, এই সমস্ত রাসায়নিক উপাদানগুলো সহজেই একটা কোষ থেকে আরেকটা কোষে এই প্লাজমোডেসমাটার মাধ্যমে যেতে পারে। তবে এর একটা নেগেটিভ কাজও রয়েছে। কি কাজ না, প্লাজমোডেসমাটা যেরকম জল যাচ্ছে, হরমোন যাচ্ছে, অন্যান্য রাসায়নিক উপাদান একটা কোষ থেকে আরেকটা কোষে সাইটোপ্লাজমে যায়, ঠিক একই রকমভাবে যদি কোনো একটি কোষ ভাইরাস জাতীয় কিছু অণুজীব দ্বারা আক্রান্ত হয়, সহজে কিন্তু এই প্লাজমোডেসমাটার সাহায্যে কাছাকাছি কোষের সাইটোপ্লাজমে এটা স্থানান্তরিত হয়ে যায়। এবারে অবশ্যই তোমাদের যে যে বই ফলো করছো, এই বইটা আমি সাধারণত সাঁতরার বই ফলো করে থাকি, সেই সাঁতরার বই থেকে তোমরা পড়ে নিতে পারো, বা যার কাছে যা টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকেই তোমরা এই যে পার্থক্যগুলো আছে এবং পেছনে যে প্রশ্নগুলো আছে অবশ্যই ভালো করে সেগুলো পড়বে। আমি কেন তোমাদেরকে টেক্সট বই ধরে পড়াচ্ছি না, এর পেছনে একটা কারণ রয়েছে। কি কারণ? দেখো, প্রথমত যদি আমি পিপিটি বানিয়ে পড়াই তাহলে কিন্তু সেটা খুবই সুন্দর দেখতে লাগবে, ভালো, কিন্তু তোমরা কিভাবে পড়বে, তোমরা কিন্তু টেক্সট বই থেকেই পড়বে। তাই আমি যদি টেক্সট বইয়ের সঙ্গে একটা বোর্ড ইউজ করি, এইভাবে একটা বোর্ড ইউজ করি, তাহলে তোমাদের কিন্তু টেক্সট বইটাও কাছে থাকছে এবং বোর্ডে যেটা ডায়াগ্রাম এঁকে বোঝানো দরকার সেটা কিন্তু ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দিলে তোমাদের কাছে এটা সুবিধাজনক হবে। এই জন্য মূলত টেক্সট বই থেকেই করছি। তোমরা যারা এখনও পর্যন্ত টেক্সট বই কেনোনি তারা সাঁতরা টেক্সট বইটা কিনতে পারো, একাদশ শ্রেণীর, সেটা কিন্তু খুবই ভালো। এছাড়া অন্যান্য যে টেক্সট বইগুলো আছে সেটা কিন্তু খারাপ নয়, সেগুলোও ভালো, সেগুলো তোমরা ফলো করতে পারো। নেক্সট চলে আসো, আমরা দেখব কি না কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান অলরেডি বললাম সেলুলোজ দ্বারা গঠিত। এই সেলুলোজ কি না, সেলুলোজ হচ্ছে একটি জলাকর্ষী গ্লুকোজের পলিমার, অর্থাৎ অসংখ্য গ্লুকোজ যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। এবং তোমরা জানো যে গ্লুকোজ অণুগুলো যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা। এবারে এই গ্লুকোজ অণুগুলোর মধ্যে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা এরা পরস্পর যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। এবং ধরে নাও একটি সেলুলোজ অণু রয়েছে, তার মধ্যে প্রায় 500 থেকে 15,000টি গ্লুকোজ অণু থাকে যারা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটা সেলুলোজ গঠন করে। শুধু সেলুলোজ নয়, এছাড়াও হেমিসেলুলোজ থাকে, পেকটিন থাকে। হেমিসেলুলোজ কি না, এটা একটা হেটারোজেনাস পলিস্যাকারাইড, এটা গ্লুকোজ বা জাইলোজের পলিমার নিয়ে এইটা গঠিত হয়। এছাড়াও পেকটিন থাকে। পেকটিন হচ্ছে শাখান্বিত পলিস্যাকারাইড যা মূল কাঠামোটি ঋণাত্মক আধানযুক্ত গ্লুকোরোনিক অ্যাসিড এবং গ্যালাক্টোরোনিক যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিড এবং রেমনোজ ইত্যাদি শর্করা দিয়ে এই পেকটিন গঠিত হয়। সেই পেকটিন থাকে এবং মধ্য পর্দাতে কি থাকে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট থাকে। এই উপাদানগুলো তো থাকেই। এছাড়া এক্সটেনসিন থাকে। এক্সটেনসিন কি, এটি বিশেষ ধরনের গ্লাইকোপ্রোটিন, এটাও থাকে। এবং অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের ভিত্তিতে কোষ প্রাচীরে উপস্থিত এই ধরনের যে এই প্রোটিন সাধারণত 4 রকমের হয়। কি কি সেই 4 রকমের প্রোটিন? একটা হচ্ছে হাইড্রক্সি প্রোলিন সমৃদ্ধ গ্লাইকোপ্রোটিন বা HRGP। সেকেন্ড হচ্ছে AGP অর্থাৎ অ্যারাবিনো গ্যালাকটান প্রোটিন। 3 নম্বর হচ্ছে গ্লাইসিন সমৃদ্ধ প্রোটিন বা GR প্রোটিন। এবং 4 নম্বর হচ্ছে কি না প্রোলিন সমৃদ্ধ প্রোটিন বা PRP। এই 4টি উপাদান দ্বারাই মূলত গঠিত হয়ে থাকে। নেক্সট চলে আসো, গামা থাকে, মিউসিলেজ থাকে, গাম থাকে এবং মিউসিলেজ থাকে। আর কি থাকে, লিগনিন থাকে। এবং খনিজ পদার্থের মধ্যে সিলিকন থাকতে পারে, ক্যালসিয়াম কার্বনেট থাকে,
কিউটিন এবং মোম জাতীয় পদার্থের আবরণ অনেক সময় থাকে, যেটা বাষ্পমোচন রোধ করে, যেহেতু এটা হচ্ছে জল প্রতিরোধী উপাদান। এছাড়াও উৎসেচক থাকে, হাইড্রোলেজ উৎসেচক, পারঅক্সিডেজ উৎসেচক প্রভৃতি উৎসেচকের উপস্থিতি কিন্তু কোষ প্রাচীরের মধ্যে লক্ষ্য করা যায়। এরপরে আমরা চলে আসবো যে কোষ প্রাচীরের পরাণু গঠন বা আলট্রা স্ট্রাকচার অফ সেল ওয়াল। একটা কোষ প্রাচীরের পরাণু গঠন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো না, কোষ প্রাচীরের মুখ্য উপাদান অবশ্যই সেলুলোজ, এবং একটু আগেই বললাম যে সেলুলোজ হচ্ছে একটি পলিমার। কিসের পলিমার? অবশ্যই গ্লুকোজের পলিমার। গ্লুকোজ একটা হেক্সোজ শর্করা, সেই গ্লুকোজ পরস্পর বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে কি তৈরি করে? সেলুলোজ তৈরি করে। এই বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনীটা কি না, এর পরবর্তী চ্যাপ্টার যেটা আমরা পড়াবো আর 1-2 ক্লাসের পরে যখন আমরা বায়োমলিকিউলসে যাব, সেই বায়োমলিকিউলসে গিয়ে আমরা কিন্তু এই ধরনের যে বন্ডগুলো রয়েছে এই বন্ডগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো কাজেই আপাতত মনে রাখো যে গ্লুকোজ অণুগুলো বিটা 1,4 গ্লাইকোসাইটিক যে বন্ধনী রয়েছে তার দ্বারা যুক্ত হয়ে মূলত সেলুলোজ গঠন করছে। এবারে এই যে সেলুলোজগুলো রয়েছে, এই সেলুলোজ সাধারণত প্রতিটি অণু 8 আর্মস্ট্রং চওড়া হয়ে থাকে এবং 100 থেকে 170টি সেলুলোজ অণু সমান্তরালভাবে বিন্যস্ত হয়ে মাইসেলি গঠন করে। তার মানে ভাবো যে এটা একটা সেলুলোজ, এইটা এই যে আমি একটা স্ট্রেট লাইন টানছি, এটা একটা সেলুলোজ। এই সেলুলোজ 100 থেকে 170টি এরকম সেলুলোজ একত্রিত হয়ে একটা গঠন সৃষ্টি করছে, যাকে বলা হচ্ছে কি না মাইসেলি। তাহলে মাইসেলি নামক প্রাথমিক তন্তু গঠন করছে এবং এরও 20টি মাইসেলি সমান্তরালভাবে বিন্যস্ত হয়ে 250 অ্যামস্ট্রং পুরু মাইক্রোফাইব্রিল গঠন করে। তার মানে ধরো এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এরকম অসংখ্য গ্লুকোজ থাকে যারা বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে এই রকম একটা গঠন সৃষ্টি করছে, যেটাকে বলা হচ্ছে গ্লুকোজের শৃঙ্খল বা তোমার গ্লুকোজের একটা পলিপেপটাইড শৃঙ্খল। এই রকম গ্লুকোজের পলিপেপটাইড শৃঙ্খলগুলো একত্রিত হয়ে এই গঠনটা সৃষ্টি করে, যাকে বলা হয় মাইসেলি। এই মাইসেলি কি না, মাইসেলি হচ্ছে মোটামুটি 100 থেকে 170টি এই রকম পলিস্যাকারাইড শৃঙ্খল একত্রিত হয়ে, এটা যেরকম একটা শৃঙ্খল রয়েছে এরকম 100 থেকে 170টি শৃঙ্খল একত্রিত হয়ে এই মাইসেলি গঠন করলো। এবার এই মাইসেলিগুলো আবার কত হয়, যেটা বললাম যে মোটামুটিভাবে এটি তোমার 250 আর্মস্ট্রং পুরু হয়ে যায় যখন এরকম 20টি মাইসেলি একত্রিত হয়ে যায়। এরকম 20টি মাইসেলি যখন একত্রিত হয়ে যায় তখন যে গঠনটা সৃষ্টি করে তাকে বলা হয় মাইক্রোফাইব্রিল। তার মানে এই যে গঠনটা দেখতে পাচ্ছ এইটা দ্বারা গঠিত হয়, এটা হচ্ছে মাইক্রোফাইব্রিল। এবারে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় যে মাইক্রোফাইব্রিল সেলুলোজের অণুগুলো পরস্পর কি হয় না সমান্তরালভাবে যুক্ত হয়ে পেঁচিয়ে প্রায় 25 ন্যানোমিটার পরিধি বিশিষ্ট সূক্ষ্ম তন্তু গঠন করে। এই ধরনের তন্তুকে আবার ম্যাক্রোফাইব্রিল বলা হয়। মাইক্রোফাইব্রিলগুলো এবং একত্রিত হয়ে কি তৈরি করছে, ম্যাক্রোফাইব্রিল তৈরি করছে। এবং এই মাইক্রোফাইব্রিল কোষ প্রাচীরের গঠনগত একক রূপে কাজ করে এবং এই মাইক্রোফাইব্রিলগুলি একত্রিত হয়ে কি তৈরি করে, সেলুলোজ তৈরি করে। এই হচ্ছে সেলুলোজের গঠন। এবং অবশ্যই সেলুলোজ দ্বারা কীভাবে কোষ প্রাচীর গঠিত হয় সেই কোষ প্রাচীরের গঠন ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় যে কোষ পর্দার ভেতরে কিছু টার্মিনাল কমপ্লেক্স নামক প্রোটিন কমপ্লেক্স পাওয়া যায়, যেটা সেলুলোজ সিনথেটেজ উৎসেচক দ্বারা সেলুলোজ অণু সংশ্লেষ করে। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো যে অসংখ্য গ্লুকোজ রয়েছে। গ্লুকোজ থেকে কি তৈরি করছে না, গ্লুকোজ থেকে পরবর্তীকালে পলিস্যাকারাইড শৃঙ্খল, সেই পলিস্যাকারাইড শৃঙ্খল থেকে মাইসেলি, মাইসেলি থেকে মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল থেকে ম্যাক্রোফাইব্রিল এবং সেখান থেকে গ্লুকোজ অণু তৈরি হচ্ছে। সেই যে গ্লুকোজ অণু তৈরি হয় তার জন্য অবশ্যই প্রান্তীয় প্রোটিন কমপ্লেক্স যেখানে থাকে সেখান থেকে উৎসেচক উৎপন্ন হয়, তার নাম হচ্ছে সেলুলোজ সিনথেটেজ, যেটা সেলুলোজ সংশ্লেষে সাহায্য করে এবং যেটা পরবর্তীকালে কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। এবারে চলে আসো যে কোষ প্রাচীরের মধ্যে স্থূলীকরণ। কোষ প্রাচীরের স্থূলীকরণ কি না, গৌণ যে প্রাচীর রয়েছে যেটা সেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি জমা হয়ে যেটা ক্রমশ মোটা হয়ে যায়, এটাকে বলা হয় কোষ প্রাচীরের স্থূলীকরণ। এবং এই উপাদানগুলি কোষ প্রাচীরের ওপর অসমভাবে জমা হয়, একদম সমানভাবে জমা হয় না, কোথাও বেশি জমা হয়ে যায়, কোথাও কম জমা হয়ে যায়।
এবারে অসমভাবে জমা হওয়ার জন্য কিছু গঠন দেখতে পাওয়া যায়, যেরকম তোমার নানা রকম অলঙ্করণ সৃষ্টি হয়, কিছু বলয়াকার, কিছু সর্পিলাকার, কিছু সোপানাকার, জালিকাকার এবং কূপাকৃতি বা পিঠযুক্ত কিছু গঠন দেখতে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম গঠন হচ্ছে এই কূপ বা পিঠ কি, অর্থাৎ কোষ প্রাচীর তো ভেদ্য হয়, তার মধ্যে কিছু ছিদ্র থাকে, কূপ থাকে। উদ্ভিদ কোষে গৌণ প্রাচীরে যে সমস্ত অংশে স্থূলীকরণ ঘটে না, মানে ধরো এটা একটা কোষ প্রাচীরে কিছু উপাদান জমা হতে শুরু করেছে, এরকমভাবে কোষ প্রাচীরে কিছু উপাদান জমা হয়েছে এবং এইখানেও জমা হয়েছে, কিন্তু মাঝের এই যে অংশটা আছে এখানে কিন্তু জমা হয়নি। তার মানে এখানে কি তৈরি হলো, এইভাবে একটা কূপ তৈরি হয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে পিট বা কূপ, এবং প্রতিটি কূপ ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ বা ক্যাভিটি বা পিট চেম্বার এবং একটি কূপ পর্দা, মানে এরকম একটা চেম্বার থাকে, এরকম একটা চেম্বার থাকে, এই চেম্বার এবং এর দিকে কি থাকে, পিট পর্দা দ্বারা এটা গঠিত হয়। এবারে কূপ দু রকমের হয়, একটা হচ্ছে সরল কূপ আর একটা হচ্ছে পাড়যুক্ত কূপ। পাড়যুক্ত মানে, পাড়যুক্ত কূপ হচ্ছে ধরো এটা একটা কূপ, এটা হচ্ছে সরল কূপ। আবার কিছু কিছু কূপ থাকে এরকম মোটা পাড়যুক্ত হয়ে থাকে, এরকম ভাবে পাড়যুক্ত হয়ে থাকে, এটাকে বলা হয় সপাড় কূপ বা পাড়যুক্ত কূপ। তো এইরকম দু ধরনের কূপ হয়ে থাকে। অবশ্যই গঠনগুলো দেখলে বুঝতে পারবে, একটা হচ্ছে কূপ পর্দা দ্বারা গঠিত, এই যে এটা একটা সাধারণ কূপ, আর একটা হচ্ছে তোমার এই যে কূপগুলো রয়েছে, দেখো এখানে একটা পাড়ের মতো রয়েছে গঠন, এই যে চওড়া একটা পাড় রয়েছে, এটাকে এই জন্য বলা হচ্ছে কি না, অবশ্যই এটাকে সপাড় কূপ বলা হয়। কোষ প্রাচীর কি কাজ করে না, অবশ্যই কোষ প্রাচীর হচ্ছে কোষের সব থেকে বাইরের যে আবরণ। এবারে বাইরের আবরণ কি করবে না, কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করতে সাহায্য করবে, এবং কোষ প্রাচীর তো অবশ্যই মৃত দৃঢ় শক্ত একটা পুরু আবরণ, তার মানে কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। কোষের ভেতরে যে সমস্ত সজীব উপাদানগুলো রয়েছে সেই সমস্ত সজীব উপাদান প্রোটোপ্লাজম সহ, প্লাজমা পর্দা সহ যে সমস্ত সজীব উপাদানগুলো রয়েছে তাদেরকে রক্ষা করে এবং নির্দিষ্ট আকৃতি প্রদান করে। আর তোমরা পড়লে যে কোষ প্রাচীর ভেদ্য, তাহলে ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি দুটি কোষের মধ্যে জল এবং খনিজ পদার্থের আদান প্রদানেও সাহায্য করে, এবং তার মধ্যে এই যে প্লাজমোডেসমাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে খাদ্য উপাদানগুলো, জল, অন্যান্য কোষীয় উপাদানগুলো, রাসায়নিক উপাদানগুলো কিন্তু স্থানান্তরিত হতে পারে। এরপরে চলে আসো কোষ প্রাচীরের যে প্লাজমোডেসমাটা তো যেটা বললাম, তারপরে কোষ প্রাচীরে উপস্থিত কিউটিন এবং সুবেরিন জাতীয় পদার্থ অবশ্যই বাষ্পমোচনের হারটাকে হ্রাস করে দেয়, উদ্ভিদকে ওই স্ট্রেসের হাত থেকে রক্ষা করে, খরার হাত থেকে রক্ষা করে, জলের অভাবজনিত যে সমস্যা তার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। কোষ প্রাচীর উদ্ভিদ দেহে রোগ জীবাণু অনুপ্রবেশ হতে দেয় না। বৃহৎ যে সমস্ত উপাদানগুলো, যাকে আমরা ম্যাক্রো মলিকিউলস বলবো, যা এই কূপের মধ্য দিয়ে যেতে পারে না বা প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে যেতে পারে না, সেই সমস্ত উপাদানকে কোষের মধ্যে প্রবেশ করতে দেয় না, অর্থাৎ সাধারণত রোগ জীবাণু অনুপ্রবেশে বাধা দান করে। এবারে উদ্ভিদের এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে পার্থক্যটা একটু ভালো করে পড়বে। এরপরে চলে আসো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন, অর্থাৎ কোষ প্রাচীরের ভেতরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। আমরা যদি একটু গঠনটা দেখি তাহলে এই যে গঠনটা আমরা দেখব, এই গঠনটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন। এই যে গঠনটা সেটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা। এই কোষ পর্দার ডেফিনেশন কি দেওয়া আছে বইতে, দেখো না, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে কোষ পর্দা কোথায় থাকে, একটা সজীব কোষ, সেই সজীব কোষের ভেতরের দিকে প্রোটোপ্লাজম রয়েছে, এই উপাদানগুলোতে, এই প্রোটোপ্লাজমের এই রকম বাইরের দিকে যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য, এই টার্মটা তোমরা অনেকেই প্রথমবার হয়তো শুনছো, আগে অলরেডি পড়েছো, খুব একটা নাও বুঝতে পারো। প্রভেদক ভেদ্য কি না, প্রভেদক ভেদ্য মানে সমস্ত উপাদান প্রবেশ করে না, কিছু বিশেষ উপাদান প্রবেশ করে। মানে ধরো আমরা ভেদ্য, অভেদ্য এবং অর্ধভেদ্য বিষয়টা যদি আমরা দেখি, একটা ট্রান্সপারেন্ট কাঁচ রয়েছে, ওই কাঁচের মধ্য দিয়ে যদি আমরা আলো পাঠাই, ধরো টর্চ লাইটের যে কাজ আছে তার মধ্য দিয়ে যদি আমরা আলো পাঠাই, তার মানে সেটা কিন্তু পুরো কাঁচকে ভেদ করে যেতে পারে। বা আমরা এই যে চশমা দেখতে পাচ্ছ, চশমার যে কাজ, এটা হচ্ছে মোটামুটিভাবে ভেদ্য, আলো বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারে। এবারে আমি যদি দেখি যে একটি ঘষা কাঁচ, যেটার মধ্য দিয়ে আলো যায় কিন্তু সম্পূর্ণরূপে যায় না, তার মানে এটা হলো অর্ধভেদ্য। আবার যদি একটা দেওয়াল দেখি, সেই দেওয়ালে যদি আমরা একটা আলো দেই বা লাইট বা টর্চ লাইট দেই, তাহলে কি দেখতে পাবো না, ওই দেওয়ালকে ভেদ করে আলোটা যেতে পারে না ওই দিকে, তার মানে এটা হচ্ছে অভেদ্য। এই হচ্ছে তিনটা জিনিস তোমরা মোটামুটি জানো। প্রভেদক ভেদ্য কি
না, প্রভেদক ভেদ্য মানে কিছু উপাদান, পার্টিকুলার কিছু উপাদান যেতে পারবে, সমস্ত উপাদান যেতে পারবে না। প্রয়োজনীয় উপাদানগুলো কোষের মধ্যে প্রবেশ করে, সমস্ত উপাদান প্রবেশ করে না। তাই কোষ প্রাচীরকে কোষ পর্দাকে বলা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। এবং এটা লাইপোপ্রোটিন নির্মিত। কোষ পর্দার প্রধান দুটো উপাদান হচ্ছে প্রোটিন এবং লিপিড, তাই একত্রে বলা হয় লাইপোপ্রোটিন নির্মিত। এবং ত্রিস্তরীয় বা ট্রাই ল্যামিলার যে পর্দা রয়েছে সেটাকেই প্লাজমা পর্দা বা কোষ পর্দা বলা হচ্ছে। এই কোষ পর্দা পর্যবেক্ষণ করেছিলেন প্রথম ন্যাগেলি এবং ক্রামার। প্রথম কোষ পর্দা পর্যবেক্ষণ করেন 1855 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1931 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্লোই এর নামকরণ করেছিলেন। অবশ্যই এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে না, সাইটোপ্লাজমের বাইরের স্তর তোমার পরিবর্তিত হয়ে কোষ পর্দা গঠন করে। অর্থাৎ একটোপ্লাজম যেটা রয়েছে, একটা কোষের গঠন যদি আমরা দেখি, নিউক্লিয়াসের কাছাকাছি যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম, এবং এই সমস্ত অংশে যে সাইটোপ্লাজম থাকে এটাকে বলা হচ্ছে একটোপ্লাজম। এই একটোপ্লাজমের থেকেই মূলত এই কোষ পর্দার সৃষ্টি হয়। কোষ পর্দা এক প্রকার জৈবিক, যে সমস্ত জৈবিক পর্দা রয়েছে সেই সমস্ত জৈবিক পর্দার মধ্যে কোষ পর্দা যদি আলোক অনুবীক্ষণ যন্ত্রতে দেখা হয় অবশ্যই সেটাকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, তার মানে এটা একটা দৃশ্যমান অংশ। এর বাইরের দিকে তোমার এবং ভিতরের দিকে থাকে ইলেকট্রন ডেন্স স্তর এবং ইলেকট্রন তোমার ঘন স্তর, এবং মাঝে থাকে ইলেকট্রন স্বচ্ছ। তার মানে কোষ পর্দার দুটি বাইরের দিকে স্তরটা সেটা হচ্ছে ইলেকট্রন ডেন্স স্তর, এবং মাঝের যে স্তরটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন স্বচ্ছ স্তর বা ট্রান্সপারেন্ট লেয়ার থাকে। এবং এই যে ছবিটা দেওয়া আছে দেখো, কোষ পর্দা বাইরের দিকে স্তরটা অবশ্যই ইলেকট্রন ডেন্স, এটা হচ্ছে ভেতরের দিকে ইলেকট্রন ডেন্স, এবং মাঝে এই সাদা অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট অংশ। কোষ পর্দার আমরা যদি গঠন দেখি, কোষ পর্দা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কারের পূর্বে কোষ পর্দার সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। রবার্টসনের একটা ধারণা ছিল, এটাকে একটু পড়তে হবে তোমাদের। রবার্টসন 1959 খ্রিস্টাব্দে প্রোটিন, লিপিড এবং প্রোটিন বা পিএলপি ত্রিস্তরীয় আবরণী পর্দা হিসাবে কোষ পর্দাকে বলেছেন, এবং একে বলা হচ্ছে একক পর্দা বা ইউনিট মেমব্রেন। তার মানে রবার্টসন কি বলছিলেন না, রবার্টসন বলছিলেন কোষ পর্দার বাইরের দিকে এইভাবে দুদিকে কি থাকে না প্রোটিন থাকে, এবং মাঝের দিকে যে স্তরটা থাকে সেই মাঝের দিকে স্তরটা হচ্ছে লিপিড দ্বারা গঠিত হয়ে থাকে। এইভাবে কোষ পর্দা তিনটি স্তর থাকে যাকে পিএলপি বলা হচ্ছে বা একক পর্দা বলা হচ্ছে। কে বলেছিলেন? বিজ্ঞানী রবার্টসন। কোষ পর্দা রাসায়নিক উপাদান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোষ পর্দা তোমার লিপিড থাকে 2 থেকে 79%, প্রোটিন থাকে 20 থেকে 70%। এবারে মূলত যেটা তোমাদের মনে রাখতে হবে, লোহিত রক্তকণিকা যেটা পরীক্ষায় প্রচুর আসে, আরবিসি এবং এনসিইআরটিতেও তোমাদের রয়েছে। লোহিত রক্তকণিকায় 52% কি থাকে না প্রোটিন থাকে এবং 40% লিপিড থাকে। এছাড়াও কোলেস্টেরল থাকে, গ্লাইকোলিপিড থাকে, স্ফিঙ্গোলিপিড থাকে, এই সমস্ত উপাদানগুলো কিন্তু মোটামুটি অবস্থান করে। তো কোষ পর্দার পরাণু গঠন সংক্রান্ত কতগুলো তোমার তত্ত্ব রয়েছে, তার মধ্যে আমরা দুটি গঠন পড়ব, কোষ পর্দার মডেল দুটো পড়ব। একটা হচ্ছে রবার্টসনের একক পর্দা মডেল বা ইউনিট মেমব্রেন মডেল অব রবার্টসন। বিজ্ঞানী জেডি রবার্টসন 1959 খ্রিস্টাব্দে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান প্লাজমা পর্দার যে বিবরণ দেন তাকে একক পর্দা মডেল বা ইউনিট মেমব্রেন কনসেপ্ট বলা হয়। এই ইউনিট মেমব্রেন কনসেপ্টটা কি না, বিজ্ঞানী রবার্টসন প্লাজমা পর্দাকে ত্রিস্তরযুক্ত একক পর্দাযুক্ত অভিহিত করেছেন। ত্রিস্তর মানে তিনটা এরকম স্তর থাকে, একদম বাইরের, আমি যদি একটু ভালো করে ছবিটা দেখি তাহলে তিনি বলছেন যে তিনটা স্তর থাকে। কিভাবে? এইরকম একটা স্তর থাকে যেটা একদম বাইরের দিকে থাকে, যেটাকে তিনি বলছেন প্রোটিনের স্তর, এবং ভেতরের দিকে আরেকটা এরকমভাবে স্তর থাকে যেটাকে তিনি বলছেন এটাও কিন্তু প্রোটিন দ্বারা গঠিত, এবং মাঝের যে স্তরটা রয়েছে এবং এই মাঝের স্তরটাকে তিনি কি বলছেন, এটা হচ্ছে লিপিডের সমন্বয়ে গঠিত হয়। এই যে মাঝের স্তরটা রয়েছে এটা হচ্ছে লিপিড দ্বারা গঠিত হয়। তাই তিনি কি মডেলটা দিয়েছিলেন? ইউনিটারি সেল মেমব্রেন বা একক পর্দা মডেল, যেখানে প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে এই মডেলটি।
এর পরের যে মডেলটা রয়েছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, একদম ভিভিআই, সেটা হচ্ছে তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটা কি না ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুজন বিজ্ঞানী সিঙ্গার এবং বিজ্ঞানী নিকলসন 1972 খ্রিস্টাব্দে, সালটা ডেফিনেটলি মনে রাখবে, 1972 খ্রিস্টাব্দে কোষ পর্দার গঠন কেমন হয় সে সংক্রান্ত একটা মডেল উপস্থাপন করেন। বর্তমানে এই মডেলটি কিন্তু সর্বাধিক স্বীকৃতি লাভ করেছে, তাই এই মডেলটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই মডেল অনুযায়ী কোষ পর্দা হচ্ছে ফসফোলিপিড অণুর একটা দ্বিস্তরীয় অর্ধতরল সংগঠন। এখন এই ফসফোলিপিড অণুটা কি না, ধরো এটা একটা ফসফোলিপিড অণু, যেখানে কি রয়েছে না হেড এবং টেল দুটো অংশ রয়েছে ফসফোলিপিড অণুর, না এইরকম ভাবে দুটো অংশ দেখতে পাবো। এটা হচ্ছে হেড অংশ আর এটা হচ্ছে টেল অংশ। এই যে হেড অংশটা রয়েছে এটা কি, এটা হচ্ছে পোলার বা জলাকর্ষী, বা আমরা বলতে পারি হাইড্রোফিলিক, এটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক স্তর। আর টেলকে বলা হচ্ছে জল বিদ্বেষী বা নন পোলার বা হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক স্তর রয়েছে। তো এইভাবে এই যে স্তর, এই যে তোমার হেড অংশটা অবশ্যই এখানেই ফসফেট থাকে H3PO4 এবং এখানে তার টেল পোর্শনটা রয়েছে। এরা কি করে একটা বাইলেয়ার গঠন করে, বাইলেয়ার মানে এইভাবে একটা লেয়ার গঠন করছে ফসফোলিপিডের, এরকম একটা স্তর, আবার এই দিকে একটা এরকম ভাবে ফসফোলিপিডের স্তর। তার মানে বুঝতে পারছো বাইরের দিকে লিপিডের একটা হেডগুলো থাকবে আর এর বাইরে এরকম জল অণু থাকবে, এগুলো হচ্ছে জল অণু। তার মানে এই জন্য হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, এটা হলো হাইড্রোফিলিক। আর এই যে টেল অংশটা মানে এখান থেকে শুরু করে এই স্তরটা, এটা হচ্ছে হাইড্রোফোবিক বা জল বিদ্বেষী উপাদান। এইভাবে এটা দ্বিস্তরীয় গঠন সৃষ্টি করে। এবং এই যে দ্বিস্তরীয় ফসফোলিপিড অণুর একটা দ্বিস্তরীয় গঠন, সেটা হচ্ছে অর্ধতরল সংগঠন, এবং এগুলো কিন্তু পুরোপুরি তরল নয়, অর্ধতরল সংগঠন, যার মধ্যে প্রোটিন অণুগুলি মোজাইকের মতো বিন্যস্ত থাকে। কিভাবে বিন্যস্ত থাকে না, এইভাবে স্তরের মাঝে মাঝে এইভাবে কি থাকে না প্রোটিন অণু থাকে, এরকম প্রোটিন অণুগুলো বিন্যস্ত থাকে, এর মধ্যে প্রোটিন রয়েছে, আবার এইগুলোর মধ্যেও প্রোটিন থাকতে পারে। এইভাবে প্রোটিন অণুগুলো বিন্যস্ত থাকে ফসফোলিপিডের বাইলেয়ারের মধ্যে। এবং এই প্রোটিনের মধ্যে কিছু দু রকমের প্রোটিন দেখতে পাচ্ছ, এর একটা হচ্ছে এরকম পরিধি বরাবর এই প্রোটিনগুলো থাকে, এই প্রোটিনগুলোকে বলা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক, এটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন। এই দু ধরনের প্রোটিনের এই স্তরটি লক্ষ্য করা যায়। আমরা যদি আরো ছবি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে কি ধরনের গঠন দেখতে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে ফসফোলিপিডের এই অংশগুলো হচ্ছে হেড অংশ, অবশ্যই জলাকর্ষী অংশ, এগুলো হচ্ছে হেড অংশ, আর এই অংশটা হচ্ছে টেল অংশ, যেটা হচ্ছে জল বিদ্বেষী অংশ, এবং মাঝে মাঝে প্রোটিনের অণুগুলো অবস্থান করে। এরপরে এই যে অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক প্রোটিনগুলো কি কি না, অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে এই ধরনের প্রোটিনগুলো লিপিড স্তরের মধ্যে প্রথিত অবস্থায় থাকে। কিভাবে না, একটু যদি ছবিটা দেখো, এই যে ছবিটা এইখানে দেখতে পাবে, এই যে সাদা রঙের যে অংশ মানে প্রোটিনটা আমি এঁকেছি, এই প্রোটিনটা, এটা দেখো মেমব্রেনের একদম এই সাইড থেকে এই সাইড পর্যন্ত, পুরো মেমব্রেনের পুরো বাইরের দিক থেকে ভেতরের দিক পর্যন্ত অবস্থিত, এটাকে বলা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। এবং এই ট্রান্সমেমব্রেন প্রোটিন অনেক সময় কি করে, একটা টানেল তৈরি করে, এর মধ্য দিয়ে অনেক সময় কি হয় না একটা টানেল তৈরি হয়, এইভাবে এটাকে বলা হচ্ছে টানেল প্রোটিন। এগুলো টানেল তৈরি করে এবং যার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের উপাদানগুলো ভেতরে প্রবেশ করে। এবারে নেক্সট যদি আমরা দেখি যে ক্যাপিং, যে অন্তর্নিহিত প্রোটিনের মধ্যে স্থান পরিবর্তন আবার করার একটা প্রবণতা দেখা যায়। কোনো কোনো সময় প্লাজমা পর্দার এক স্থান থেকে
অনেকগুলি প্রোটিন জমা হতে থাকে তাকে বলা হয় ক্যাপিং। প্লাজমা পর্দায় দেখা গেল এইরকম একটা স্থানে একটার পর একটা প্রোটিন জমা হতে থাকছে, ইন্ট্রিনসিক প্রোটিন, তখন তাকে বলা হচ্ছে ক্যাপিং। আর এই যে তোমার কিছু কিছু প্রোটিন রয়েছে যেগুলো জালিকা গঠন করে বা অনুনালিকা গঠন করে এবং সেগুলো একত্রিত হয়ে সাইটোস্কেলিটন গঠন করে। তার মানে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি না, কার্যকারী দিক থেকে ফসফোলিপিড স্তরে যে প্রোটিনগুলো থাকে সেটা 5 রকমের। একটা হচ্ছে অবশ্যই স্ট্রাকচারাল প্রোটিন থাকে, কিছু এই যে তোমার নালিকা যুক্ত বা ক্যানাল প্রোটিন দেখতে পাই, কিছু ক্যারিয়ার প্রোটিন বা বাহক প্রোটিন দেখতে পাই এবং কিছু গ্রাহক প্রোটিন দেখতে পাই, এছাড়া উৎসেচক তো রয়েছে। রাসায়নিক সংযুতির দিক থেকে যদি দেখি, কোষ পর্দার মধ্যে প্রায় 50% প্রোটিন থাকে, 40% লিপিড থাকে, তবে অবশ্যই এটা ব্যতিক্রম হতে পারে, বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এরপরে চলে আসো কোষ পর্দার কাজ কি না, কোষের বাইরের আবরণ হিসাবে কোষ পর্দা কাজ করে। তার মানে সাইটোপ্লাজমের বাইরের আবরণ হিসাবে সাইটোপ্লাজমকে রক্ষা করে। প্রভেদক ভেদ্য হিসাবে কোষের ভেতরে এবং বাইরের মধ্যে সংযোগ রক্ষা করে, ফলে কি হয় না হোমিওস্ট্যাসিস বজায় থাকে। হোমিওস্ট্যাসিসটা কি না, কোষের মধ্যে সাম্যাবস্থা যদি বজায় থাকে তাহলে জীবদেহের মধ্যে সাম্যাবস্থা বজায় থাকবে। তো সাম্যাবস্থা কখন বজায় থাকবে, যখন প্রয়োজনীয় উপাদানগুলো কোষের মধ্যে প্রবেশ করবে এবং অপ্রয়োজনীয় উপাদানগুলো কোষ থেকে নির্গত হয়ে যাবে, দিয়ে কোষের মধ্যে একটা স্থিতি অবস্থা বা সাম্যাবস্থা বজায় থাকবে, যেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। তবে যে সমস্ত প্রক্রিয়ায় কোষের মধ্যে এই উপাদানগুলোর আদান প্রদান ঘটে সেটাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন তো জানো যে পদার্থের অণুগুলো বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থান, মানে ওই অণুর গতির প্রভাবে যে স্থানান্তরিত হয় তাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এই ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষের মধ্যে বিভিন্ন উপাদানের স্থানান্তর ঘটে। এছাড়াও ব্যাপনের পরে আর কি দেখবো আমরা, অভিস্রবণ। এবং অভিস্রবণের ক্ষেত্রে যারা তোমরা যে একটা অর্ধবেদ্য পর্দা থাকে এবং অর্ধবেদ্য পর্দার ঠিক দুপাশে একই প্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বের তরল থাকে। তার মানে যেখানে দ্রাবের ঘনত্ব বেশি, এটা মনে রাখবে, যেখানে যেই তোমার দ্রবণের দ্রাব বেশি রয়েছে সেখানে তোমার ঘনত্ব তো অবশ্যই বেশি হবে, আর যেখানে দ্রাব কম রয়েছে সেখানে ঘনত্ব কম হবে। তো কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে কোন অণুগুলো যায় না, দ্রাবকের অণুগুলো যায়। দ্রাব নয়, দ্রাবকের অণুগুলো কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে যায় এবং অবশ্যই মাঝখানে একটা মেমব্রেন থাকে, তখন তাকে বলা হচ্ছে অভিস্রবণ। এছাড়াও সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অর্থাৎ এটিপিকে ব্যবহার করে বিভিন্ন উপাদানগুলো কোষের ভেতরে এবং বাইরে আদান প্রদান ঘটে। নেক্সট যদি আমরা দেখি সিগন্যাল ট্রান্সডাকশন কি, এই সিগন্যাল ট্রান্সডাকশন হচ্ছে একটা প্রক্রিয়া। কোষের বিভিন্ন রকমের কাজের জন্য কিছু কিছু সিগন্যাল মলিকিউল সাংকেতিক অণু থাকে, যা কিছু তোমার সাংকেতিক অণু বা নিউরোট্রান্সমিটার বা বিভিন্ন পেপটাইড, হরমোন, গ্রোথ ফ্যাক্টর ইত্যাদি থাকে, যেগুলো কি করে না ওই বার্তাকে গ্রহণ করে এবং কোষের মধ্যে পাঠায়। এইগুলো হচ্ছে এর কাজ। এছাড়াও আমরা কি দেখব না, এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস। এন্ডো মানে কি না, ধরো এটা একটা কোষ রয়েছে, কোষের মধ্যে বাইরে থেকে কোনো উপাদান যদি প্রবেশ করে তখন তাকে বলা হবে এন্ডোসাইটোসিস। আবার কোষ থেকে কোনো উপাদান যদি বাইরে বেরিয়ে যায় তখন তাকে বলা হয় এক্সোসাইটোসিস। এবারে এই এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস যে প্রক্রিয়াটা রয়েছে এটা আবার দুরকম হতে পারে। একটা হচ্ছে তোমার এই পরের পেজে চলে আসো, এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিসের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস কিনা কোনো কঠিন উপাদান যদি প্রবেশ করে কোষের মধ্যে, যে প্রক্রিয়ায় প্রবেশ করে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর তরল উপাদান যদি কোষের মধ্যে প্রবেশ করে তখন যে প্রক্রিয়ায় প্রবেশ করছে সেটা হচ্ছে পিনোসাইটোসিস। এই হলো মোটামুটি কোষ পর্দার কাজ। সেই কোষ পর্দার কাজগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট চলে আসো তোমার এই যে পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস কি না, যে পদ্ধতি প্লাজমা পর্দার মাধ্যমে তরল বস্তু কোষে গৃহীত হয় তাকে বলা হয় পিনোসাইটোসিস, এবং যে গহ্বরের দ্বারা গঠিত হয় তাকে বলা হয় পিনোসাইটিক গহ্বর বা পিনোজোম। আর ফ্যাগোসাইটোসিস কি না, যে প্রক্রিয়ায় প্লাজমা পর্দা কর্তৃক কোনো কঠিন বস্তু গৃহীত হয় তখন তাকে ফ্যাগোসাইটোসিস বললাম। যে বা বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকা এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে আত্মসাৎ করে। তো এই হচ্ছে প্রক্রিয়াগুলো পড়তে হবে।
নেক্সট এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস রয়েছে তোমাদের, তারপরে কোষ পর্দা কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য, এই যে জিনিসগুলো এগুলো একটু পড়তে হবে। আমি একটু দেখে নিই কোষ পর্দা এবং কোষ প্রাচীর দুটোরই গঠন পড়লাম, তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে। প্রথমত তোমরা জানো কোষ পর্দা হচ্ছে সজীব পর্দা, কোষ প্রাচীর অবশ্যই জড় পদার্থ দ্বারা গঠিত জড় পর্দা। কোষ পর্দা কোথায় থাকে? সাইটোপ্লাজমের বাইরে থাকবে এবং কোষ প্রাচীরের ভেতরের দিকে থাকবে। কোষ প্রাচীর কোথায় থাকে না? উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে থাকে। কোষ প্রাচীর খুব সূক্ষ্ম হয়, কিন্তু কোষ প্রাচীর পুরু হয়, দৃঢ় হয়। কোষ প্রাচীর মূলত সেলুলোজ দ্বারা গঠিত হয়, কিন্তু কোষ পর্দা লাইপোপ্রোটিন দ্বারা গঠিত হয়। নেক্সট যদি আমরা মাইক্রোভিলাইয়ের উপস্থিতি দেখি, তার মানে এর মধ্যে মাইক্রোভিলাই থাকে, কার মধ্যে না? কোষ পর্দার মধ্যে, কিন্তু কোষ প্রাচীরের মধ্যে মাইক্রোভিলাই থাকে না। কোষ পর্দা সাধারণত প্রভেদক ভেদ্য হয়ে থাকে, অর্থাৎ সব উপাদান প্রবেশ করে না, বিশেষ কিছু উপাদান প্রবেশ করে, কিন্তু কোষ প্রাচীর ভেদ্য হয়ে থাকে। কোষ পর্দা এটি স্থিতিস্থাপক, কিন্তু তোমার কোষ প্রাচীর অস্থিতিস্থাপক। এন্ডোসাইটোসিস ঘটে এখানে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায়, কোষ প্রাচীরে এরকম কোনো ভূমিকা আমরা দেখতে পাবো না। কোষ প্রাচীরের মধ্যে কোষ পর্দার মধ্যে তেমন কোনো অলঙ্করণ দেখা যায় না, কিন্তু কোষ প্রাচীরের মধ্যে বিভিন্ন প্রকার পিট বা কূপ দেখতে পাওয়া যায় বা অলঙ্করণ দেখতে পাওয়া যায়। আর কোষ অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা, যে দুটি ভিন্ন প্রকার কোষ অঙ্গাণু সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে কোষ পর্দা, কিন্তু কোষ প্রাচীর কোষ অঙ্গাণু সৃষ্টিতে কোনো ভূমিকা পালন করে না। এই হচ্ছে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো পড়বে। নেক্সট চলে আসো এন্ডোসাইটোসিস, তো এক্সোসাইটোসিস বললাম। নেক্সট পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিসের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, পিনোসাইটোসিস হচ্ছে এই পদ্ধতিতে প্লাজমা পর্দার মাধ্যমে তরল বস্তু গৃহীত হয়, আর ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে অবশ্যই কঠিন বস্তু গৃহীত হয়। আর পিনোসাইটিক গহ্বর তৈরি হয় পিনোসাইটোসিসের ক্ষেত্রে, আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্লাজমা পর্দায় থলির আকার ধারণ করে, দিয়ে কোনো কঠিন বস্তুকে আত্মসাৎ করে। তো এই হচ্ছে আজ তোমাদের সেকেন্ড ক্লাস, এবং এইভাবেই আমি একটার পর একটা ভিডিও লেসনের মাধ্যমে তোমাদের এই সেমিস্টার 1-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কভার করব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো, বন্ধুদেরকে শেয়ার করো। এই ভিডিও লেসনগুলো তোমাদের আশা করি ভীষণ ভীষণ হেল্পফুল হবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, অর্থাৎ মঙ্গলবার রাত 9টায়। ততক্ষণ টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।